নমস্কার। আমি আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুষাণ বংশ নিয়ে। কনিষ্ক শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, আমরা সকলেই জানি। সেই কনিষ্কের যে কুষাণ সাম্রাজ্য সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে কুষাণ বংশ বা কুষাণ সাম্রাজ্য। ঠিক আছে, এই কুষাণ সাম্রাজ্যের সময়কাল কত না, এই কুষাণ সাম্রাজ্যের সময়কাল হচ্ছে তোমার খ্রিস্টীয় প্রথম শতক থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত। কি খ্রিস্টীয় প্রথম শতক থেকে শুরু করে তৃতীয় শতাব্দী পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে এর বিস্তার। এর যিনি প্রথম রাজা ছিলেন, অর্থাৎ কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? কুষাণ সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠা হয় খ্রিস্টীয় প্রথম শতকে। এনার যিনি রাজা ছিলেন তিনি ছিলেন কুজুল কসফিসেস বা প্রথম কথফিসেস বলা হয়। কুজুল কথফিসেস বা প্রথম কথফিসেস। ঠিক আছে, বা এনাকে বলা হয় প্রথম কথফিসেস। ঠিক আছে, ইনি সিংহাসনে বসেন। ঠিক আছে, ইনি সিংহাসনে বসে কি করেন? সিংহাসনে বসে এই কুষাণ সাম্রাজ্য তৈরি হয়। প্রথমত বলে রাখি যে এই কুষাণ সাম্রাজ্য কিন্তু আমাদের ভারতীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। যাই হোক, কুষাণ সাম্রাজ্য কিন্তু আমাদের ভারতীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। কিছুজন বলেন যে এই সাম্রাজ্যটি আফগানিস্তানের দিক থেকে এসেছে, আবার কেউ কেউ বলেন যে না, এই সাম্রাজ্যটির আগে চীনে ছিল। চীনের একটা ওয়াং হু বলে একটা সেই সময়কার একটা খুব কুখ্যাত একটি যাযাবর গোষ্ঠী তার আক্রমণে এরা ছত্রভঙ্গ হয়ে পরবর্তীতে এসে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, এই ধরনের কথার প্রচলন আছে। যেহেতু ইতিহাসের লিখিত উপাদান নেই তাই আমি বারে বারে বলছি, সত্যতা জানা যায় না, আমি দুটোই বলে রাখলাম। কেউ কেউ বলে এনারা আফগানিস্তান থেকে এসেছিলেন, আফগানিস্তানের দিক থেকে এসেছিলেন। কেউ কেউ বলছিলেন না, এনারা চীনা ছিলেন, মানে চাইনিজ ছিলেন, চীনা থেকে এসেছিলেন। ঠিক আছে, দুটোই সত্য। যেহেতু লিখিত প্রমাণ নেই, এইভাবে বলা যায় না যে এইটাই ঘটেছিল, এইভাবে বলা যায় না। তো এই কুজুল কথফিসেস কি করেছিলেন? যে কুজুল কথফিসেস ছিলেন ইউএঝি যাযাবর গোষ্ঠী। কোন যাযাবর গোষ্ঠী? এনারা এক যাযাবর ছিলেন, ইউ এঝি যাযাবর গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন এনারা। ইউহেজি যাযাবর গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন কারা? না, এই কুষাণরা। মানে এই কুজুল কথফিসেস বা প্রথম কথফিসেস যিনি ছিলেন তিনি ইউএঝি যাযাবর গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। ইনি কি করেন? ইনি 5টি উপজাতি, অর্থাৎ ইউহেজি যে উপজাতি ছন্নছাড়া হয়ে গেছিল, ওয়াংহু নামক যে বিখ্যাত বা কুখ্যাত বলতে পারো যে যাযাবর গোষ্ঠী যারা আক্রমণ করেছিল, খুব হিংস্র এক যাযাবর গোষ্ঠী। এতে কি হয়েছিল? তারা ছন্নছাড়া হয়ে যেদিকে পেরেছিল ছড়িয়ে গেছিল। ঠিক আছে, সেই সময় ইনি কি করেন? এই কুষাণ সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা কুদুল কথফিসেস, তিনি কি করেছিলেন? তিনি ইউহেজি যে 5টি উপজাতিতে ভাগ হয়ে গেছিল, সেই 5টি উপজাতিকে একত্রিত করেন। ইউহেজির 5টি উপজাতিকে একত্রিত করেন এবং ইউহেজির 5টি উপজাতিকে একত্রিত করার পর, ঠিক আছে, ইউহেজির 5টি উপজাতিকে তিনি একত্রিত করার পর কি করেন? তিনি আফগানিস্তানের ব্র্যাকটিয়া নামক জায়গায় একটি বিরাট দল ঘোষণা করেন। কোথায়? না, বর্তমানে আফগানিস্তানের ব্র্যাকটিয়া নামক জায়গায়। কি নামক জায়গায়? না, ব্র্যাকট্রিয়া নট ব্যাকটেরিয়া, ব্র্যাকট্রিয়া নামক জায়গায় কি করেন? একটা বিরাট দল গঠন করেন আফগানিস্তানের ব্র্যাকট্রিয়া নামক জায়গায়। এবং তিনি কি করেন? এই 5টি উপজাতিকে তিনি কি করেন না, তার সাম্রাজ্য একটি দল গঠন করেন 5টি উপজাতিকে নিয়ে, এবং কুষাণ যুগের বা কুষাণ সাম্রাজ্যের সূচনা হয়। তিনি যখন এই 5টি উপজাতিকে নিয়ে দল গঠন করলেন, তখন তিনি এই 5টি উপজাতিকে নিয়ে যে দলটি গঠন করলেন তার নাম দিলেন কুষাণ। ঠিক আছে, এবং এই 5টি উপজাতি মিলিয়ে যে তিনি সাম্রাজ্যটা বিস্তার করেছিলেন সেটাই হচ্ছে কি না, সেটা হচ্ছে কুষাণ সাম্রাজ্য। ঠিক আছে, এরপরে প্রথম কুজুল কথফিসেসের পরে সিংহাসনে বসেন তার পুত্র বিম কথফিসেস বা দ্বিতীয় কথফিসেস। কথফিসেস বা দ্বিতীয় কথফিসেস
এর ভূমিকা কি, এটাকে এনাকে কি বলা হয়, দ্বিতীয় কথফিসিসও বলা হয়, দ্বিতীয় কথফিসিস, ঠিক আছে। এনার ভূমিকা কি, এনার ভূমিকা হচ্ছে যে বিম কথফিসিস বা দ্বিতীয় কথফিসিস, ঠিক আছে, এই বিম কথফিসিস বা দ্বিতীয় কথফিসিস প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন। এই দ্বিতীয় কথফিসিস ভারতে প্রথম কি করেছিলেন, স্বর্ণ মুদ্রা। এর আগে ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন সেরকমভাবে ছিল না, বা ছিল না বললেই চলে। ইনি প্রথম ভারতে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন, স্বর্ণ মুদ্রার প্রচলন করেন কে না, দ্বিতীয় কথফিসিস বা বিম কথফিসিস। এবার একটা কনফিউশন হতে পারে যে অনেক জায়গায় দেখবা হয়তো কেউ কেউ বলছেন বা কোনো কোনো বইয়ে আছে যে প্রথম কথফিসিস বা কুতুল কথফিসিস প্রথমে স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন, বা কোনো জায়গায় দেখবা যে হয়তো বিম কথফিসিস বা দ্বিতীয় কথফিসিস স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন। কুজুল কথফিসিস যে স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন সেটা করেছিলেন চীনে বা আফগানিস্তানে, ঠিক আছে। অনেক জায়গায় চীন বলে, অনেক জায়গায় আফগানিস্তান বলে। তো কুজুল কথফিসিস যে স্বর্ণমুদ্রাটার প্রচলন করেছিলেন সেটা করেছিলেন চীনে বা আফগানিস্তানে, এবং বিম কথফিসিস অর্থাৎ প্রথম কথফিসিসই স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন, তা কোথায় করেছিলেন না, চীনে করেছিলেন। কিন্তু এই বিম কথফিসিস বা দ্বিতীয় কথফিসিস কোথায় করেছিলেন না, এই বিম কথফিসিস বা দ্বিতীয় কথফিসিস কুষাণ সাম্রাজ্যের তিনি কিন্তু স্বর্ণমুদ্রা প্রথম ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেন। এইটা কিন্তু বলতে হবে যে ভারতে যদি বলে তাহলে কিন্তু হবে বিম কথফিসিস বা দ্বিতীয় কথফিসিস, আর যদি বলে কে স্বর্ণমুদ্রার প্রচলন করেন সেক্ষেত্রে হবে প্রথম কথফিসিস বা কুজুল কথফিসিস, ঠিক আছে। এই ডাউটটা অনেক জনের থাকে, আমি ক্লিয়ার করে দিলাম। ইনি করেছিলেন কিন্তু ইনি ভারতে করেননি, বাইরে করেছিলেন। আর ইনি কি করেছিলেন, ইনি ভারতের মধ্যে প্রথম কি স্বর্ণমুদ্রার প্রচলন করেন। ইনি সারা ভারতকে জয় করবার স্বপ্ন দেখেছিলেন, ঠিক আছে, কে না, বিম কথফিসিস। বিম কথফিসিস কি করেছিলেন, সারা ভারত বিজয়ীর স্বপ্ন দেখেছিলেন, তার জন্য তিনি ধর্ম পরিবর্তন করেন। তিনি তার নাম পরিবর্তন করে কি রাখেন, মহেশ্বর। কারণ যে এখনও, ঠিক আছে, দেখা যায় যে ধর্মের ভিত্তিতে অনেক কিছু হয়, ঠিক আছে, ভোটের আগে পরে দেখা যায়। যাই হোক, এটা আমাদের প্রসঙ্গের বিষয় নয়, তো এইটা নিয়ে বেশি কথা বলবো না। তো ইনি নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন কি, কুতুল কথফিসিস নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন কি না, মহেশ্বর রেখেছিলেন নিজের নাম, ঠিক আছে। কারণ যে তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতকে যদি দেখো, ভারতকে সারা জীবনই কেউ না কেউ শোষণ তোষণ করেই এসছে, ঠিক আছে। ভারতের কেউ এসছে, ভারত ছিল সোনার চিড়িয়া, ভারতে যখনই বিদেশ এসছে কেউ সাজিয়ে নিয়ে গেছে ভারতকে, কেউ আবার গুছিয়ে ভারতের কাছ থেকে নিয়ে গেছে, ঠিক আছে। তো ইনি ভারত বিজয়ের স্বপ্ন দেখতেন। ইনি ভারতকে বিজয় করবার উদ্দেশ্যে কি করেছিলেন না, ভারতকে বিজয় করবার উদ্দেশ্যে ইনি ইনি কি করেছিলেন, নিজের নাম চেঞ্জ করেছিলেন। কারণ যে ইনি এই সাইকোলজিক্যাল এটা ভালোই বুঝতে পেরেছিলেন যে ভারত দখলের জন্য, ভারত যেহেতু একটা ধর্মপ্রাণ দেশ, সেই কারণে ভারতকে দখল করতে গেলে ধর্মে আঘাত করতে হবে। সেই জন্য ইনি কী করেছিলেন, নিজের নাম পরিবর্তন করে রাখেন মহেশ্বর। এবং ইনি বহু হিন্দু রাজাদের যে রাজকুমারী তাদের সঙ্গে পানি গ্রহণ করেছিলেন। পানি গ্রহণ বলতে বিবাহে আবদ্ধ হয়েছিলেন, ঠিক আছে। বহু হিন্দু রাজকুমারীর সঙ্গে, বহু হিন্দু রাজকুমার যেহেতু উত্তর প্রান্তে, তাই বহু হিন্দু রাজকুমারীর সাথে, ঠিক আছে, কি করেছিলেন, বিবাহে আবদ্ধ হয়েছিলেন বা পানি গ্রহণ করেছিলেন, ঠিক আছে। ইনি শৈব হয়ে পড়েছিলেন যেহেতু মহেশ্বর শিব, এবং উত্তর ভারতে কি বিভিন্ন রকম শিবের বাসস্থান, কৈলাস, ঠিক আছে, হিমালয়, ঠিক আছে। তাই কারণে ইনি মহেশ্বর উপাধি নিয়ে বহু হিন্দু রাজকুমারদের সঙ্গে বিবাহ করেছিলেন, এবং এইভাবে তিনি রাজ্য জয় করার কনসেপ্টটি তৈরি করেছিলেন যে এইভাবে রাজ্য জয় করতে হবে, ঠিক আছে। ইনি বহুদিন রাজত্ব করেন, ঠিক আছে। তারপরে এনার পরবর্তীতে কনিষ্ক, ইনি যখন মারা যান তখন সাম্রাজ্য কার অধীনে যাবে এটা নিয়ে একটা বাক বচসা তৈরি হয়। অনেকজন বলেন যদিও যে কনিষ্ক এই মহেশ্বর বা বিম কথফিসিসের ছেলে ছিলেন, কিন্তু এটা নিয়ে মত পার্থক্য রয়েছে। কারণ যে কনিষ্ক আদেও বিম কথফিসিসের ছেলে ছিলেন কিনা সেটা আমরা কেউ জানি না, ঠিক আছে। সেই কারণে কি বলা হয় যে কনিষ্ক যে শ্রেষ্ঠ সম্রাট, কুষাণ সাম্রাজ্যের যে শ্রেষ্ঠ সম্রাট হবে, ঠিক আছে, কনিষ্ক, তিনি কি করেন, বিম কথফিসিসের পরে কেউ কেউ বলেন বিম কথফিসিসের পুত্র বা দ্বিতীয় কথফিসিসের পুত্র, কেউ কেউ বলেন না তার আমলে তার আমাত্য ছিলেন বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদের কেউ ছিলেন। তিনি কনিষ্ক কি করেন, কনিষ্ক সিংহাসনে বসেন। এই কনিষ্ক ছিলেন অত্যন্ত উদার চেতনার একজন রাজা, এবং কনিষ্ক বহুজন স্কলারকে নিজের সাম্রাজ্যে জায়গা দিয়েছিলেন, যেরকম হচ্ছে শুশ্রু, তারপরে চরক, ঠিক আছে। শুশ্রু মানে কি, শুশ্রু হচ্ছে সেই সময়কার বিখ্যাত কি, শুশ্রু হচ্ছেন সেই সময়কার বিখ্যাত কি এমএস, মাস্টার অফ সার্জেন, মানে সার্জেন, শল্য চিকিৎসক। তারপরে চরক ছিলেন কি সেই সময়কার বিখ্যাত এমডি ইন মেডিসিন, ডক্টর অফ মেডিসিন, ঠিক আছে। এমডি কে ছিলেন, চরক। এনাদের লেখা বইয়ের নাম হচ্ছে, এনার লেখা বইয়ের নাম হচ্ছে শুশ্রু সংহিতা, এবং চরকের লেখা বইয়ের নাম হচ্ছে চরক সংহিতা, যেটা আয়ুর্বেদের বলা হয়, যাকে ধন্বন্তরী বলা হয়, ঠিক আছে।
সংহিতা। এই চড়কের এবং শুশ্রূষা এই দুজনকে কে পৃষ্ঠপোষকতা করতেন? না এই দুজনকেও পৃষ্ঠপোষকতা করতেন কে? না কনিষ্ক। কনিষ্ক কিন্তু এই দুজনকে কিন্তু পৃষ্ঠপোষকতা করতেন। এছাড়াও কিন্তু ছিল অশ্ব ঘোষ বলে একজন বুদ্ধিস্ট স্কলার ছিলেন, ঠিক আছে? এনার সাম্রাজ্যে অশ্ব ঘোষ বলে একজন বুদ্ধিস্ট স্কলার ছিলেন, যিনি কি করেছিলেন না বৌদ্ধ সাম্রাজ্যকে তিনি বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার শুরু করেন। পরবর্তীকালে এই কনিষ্ক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার শুরু করেন কে? না অশ্ব ঘোষ, ঠিক আছে? অশ্ব ঘোষের লেখা হচ্ছে বুদ্ধচরিত থেকে আমরা কনিষ্ক সম্বন্ধে জানতে পারি। বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের লেখা একটি বই, যেখান থেকে আমরা কনিষ্ক সম্বন্ধে লিখতে পারি। এছাড়াও অশ্ব ঘোষের আরও কিছু বই আছে, সেগুলো দেখে নিবে, নেটে অ্যাভেলেবেল। সেই বইগুলো থেকেও কিন্তু আমরা জানতে পারি কার কথা? কনিষ্কের কথা। অশ্ব ঘোষ ছিলেন সে সময়কার বুদ্ধিস্ট একজন স্টুডেন্ট, একজন ব্রাইট স্কলার বুদ্ধিস্টের, ঠিক আছে, যিনি কিন্তু কনিষ্কের সভাকে অলঙ্কিত করছেন। এছাড়াও পতঞ্জলি এবং আরও বহুজন ছিলেন যিনি কী করতেন? যিনি কনিষ্কের সভাকে আলোকিত করতেন, ঠিক আছে? কনিষ্ক প্রচুর দান ধ্যান করতেন যাতে তারা সুষ্ঠুভাবে জীবন পরিচালনা করতে পারেন এবং তারা নিজের কাজে সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারেন। এটা কিন্তু কনিষ্কের মহৎ গুণ ছিল, যেটা কনিষ্ককে মহত্ত্বতার দিকে নিয়ে গেছিল। এই সময় চতুর্থ বুদ্ধ এই সময়ই কি হয় না সেই সময় কি হয় না এই সময় তোমার চতুর্থ বুদ্ধ যে তোমার সংহতি, সেটা কি হয়েছিল? চতুর্থ বুদ্ধ সঙ্গীতি, ঠিক আছে, সেটা হয় কোথায়? কাশ্মীরে। এই সময় অনুষ্ঠিত হয় অশ্ব ঘোষের নেতৃত্বে। কাশ্মীরে কি হয়? চতুর্থ বুদ্ধ সঙ্গীতি আবিষ্কৃত হয় তোমার মানে অনুষ্ঠিত হয়, ঠিক আছে? আবিষ্কৃত হয় কোথায়? অনুষ্ঠিত হয় কোথায়? না কাশ্মীরে। এখানে কি হয়েছিল? বৌদ্ধ ধর্ম দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে হিনজান বৌদ্ধ ধর্ম। আমি বলবো বৌদ্ধ ধর্ম পড়াবার সময় হিনজান আর মহাযান কি। আরেকটা হয়ে যায় মহাযান বৌদ্ধ ধর্ম। এই কনিষ্ক কিন্তু কী ছিলেন? মহাযান বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন। এই মহাযান বৌদ্ধ ধর্ম বেশিরভাগটাই হিন্দু ধর্ম ঘেঁষা, তাই আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু কনিষ্ক কিন্তু প্রথম পর্যায়ে কী ছিলেন? না মহাযান বৌদ্ধ ধর্মেরই অন্তর্গত ছিলেন। এছাড়াও তাদের তিনি তাজিকিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তান সহ উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমি পর্যন্ত দখল করেছিলেন, ঠিক আছে? গান্ধার শিল্পকলার বিকাশ ঘটে তার সময়, ঠিক আছে? কি হয় মানে তার সময় গান্ধার শিল্পকলার বিকাশ ঘটে এবং এইগুলো স্কলার, যারা বিখ্যাত স্কলার যাদের চারদিকে নাম ছড়িয়েছিল, তাদেরকে কিন্তু ইনি কী করেন না ইনি স্থান দেন এবং এনার কাছে আশ্রয় পেয়েই কিন্তু তিনি মানে কী হন? এই রিসার্চাররা কিন্তু নিজেদের কাজ করতে সঙ্গত হন। এখনও হার্ভার্ড ইউনিভার্সিটিতে চড়কের নামে একটি বড় মূর্তি স্থাপন করা আছে। হার্ভার্ড ইউনিভার্সিটি গেলে দেখা যায়। এই চড়ককে নিয়ে একটা গল্প, আমি যখন WBCS-এর কোচ নিতাম সেই সময় আমার টিচার বলেছিলেন যে এই চড়ককে নিয়ে একটা গল্প বলেছিলেন। আমার যিনি মোটিভেশনাল স্পিকার বা গাইড ছিলেন, আমিও এক জায়গা থেকে করেছি, PCS এডুকেশন থেকে আমি কোচিং করেছিলাম সেই সময়, অনলাইন কোচিং। তো আমার ফেভারিট টিচার যিনি ছিলেন সেই সময়, আমার গাইড বলতে পারো বা আমার গুরু বলতে পারো, আমি বহুজনের কাছে শিখেছি, আমি একজনকে এইভাবে বলতে পারি না, তবে আমার সকল প্রিয় মানুষদের মধ্যে, প্রিয় শিক্ষকের মধ্যে একজন অন্যতম ছিলেন। তিনি হচ্ছেন সুজিত দেবনাথ স্যার। তার কাছ থেকেই আমি শিখি। তো তিনি একটা গল্প বলেছিলেন সেই সময় চড়ককে নিয়ে, যে চড়ক যখন একবার যান মানে তার গুরু যখন তাকে বলে যে যাও গিয়ে খোঁজ নিয়ে আসো কোন মেডিসিনাল প্ল্যান্টের কোনো মেডিসিনাল গুণ নেই। তিনি যেহেতু আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন, তাই তিনি যান এবং তিনি রাতের দিকে ফিরে আসেন। রাতের দিকে ফিরে এসে তিনি বেজার মুখ করে গুরুকে বলেন, গুরুদেব আমি এমন কোনো গাছ পেলাম না যেখানে মেডিসিনাল কোনো ইউজ নেই। তো সেই সময় চড়ককে বলেছিলেন নাকি তার গুরুদেব যে ঠিক আছে, তুমি যখন পেলে না, তুমি শিওর যে নেই কোনো গুণ? তো তিনি বলেছিলেন না, আমি এরকম পেলাম না, আমি প্রত্যেক গাছেরই কোনো না কোনো গুণ আছে বলে আমি মনে করি। তখন তার গুরুদেব তাকে দিকে তাকিয়েছিলেন বিল্লল দৃষ্টিতে এবং কনিষ্ককে চিঠি লেখেন যে আমি আপনার কাছে এমন একজন স্কলারকে পাঠাচ্ছি, তাকে যদি আপনি একটু সাপোর্ট করেন সে অনেক বড় কিছু করতে পারবে। তাই কনিষ্ক তার কথায় বিশ্বাস করে চড়ককে স্থান দিয়েছিল এবং চড়কের খাওয়া দাওয়া সব ফ্রি ছিল, শুধু বলেছিলেন যে তুমি শুধু কাজ করো, নিজের কাজ করো। তো
এই সুযোগ পেয়েছিলেন বলেই চরক সংহিতা লেখা হয়েছিল, এবং যা এখনকারও মেডিসিনালের একটা বড় ইউজেস, এটা আমার গুরু বলেছিলেন, আমিও বলে রাখলাম, ঠিক আছে। তো যাই হোক, তারপরে বিভিন্ন উচ্চতার শীর্ষে ওঠার পর আস্তে আস্তে সব কিছুরই পতন আছে। এনারও এরও পতন হয়েছিল, ঠিক আছে। 350 খ্রিস্টাব্দ নাগাদ তোমার শশাঙ্ক এবং অন্যান্য যারা মানে গুপ্ত সাম্রাজ্যের ইসের ফলে এদের পতন ঘটে এবং এদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। 350 খ্রিস্টাব্দ পর্যন্ত এরা শাসন করেছিলেন। আর এদের যে রাজধানী যেটা ছিল, আমি বলে দিই, এদের ইতিহাসটা খুব ছোট। এদের রাজধানী ছিল হচ্ছে পুরুষপুর বা পেশোয়ারে, পুরুষপুর বা পেশোয়ার। আর শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ।